একই মডেলের বেশ কিছু এসি স্প্লিট টাইপ এসির ইনডোর আমরা পরিষ্কার করছি, পরবর্তীতে আমরা আউটডোর পরিষ্কার করব। তো এই যে ইনডোরগুলো একই মডেলের, এখানে 10টা কাভার রয়েছে। স্প্লিট টাইপ এসির প্যানেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই প্যানেলগুলো আমরা পরিষ্কার করে এখানে রেখেছি। তো এই এসিগুলো আমরা একই সাথে পরিষ্কার করব, যেহেতু একই স্থানে একটি হল রুমে 10টি এসির ইনডোরের কাভার আমরা খুলে রেখেছি এবং পরিষ্কার করেছি। দেখেন পরিষ্কার চলছে এখনো, ওই যে ফিল্টার এবং ফ্রন্ট প্যানেলগুলো দেখা যাচ্ছে। তো আর একটি এসি আমি আপনাদের দেখাচ্ছি অন্য স্থানের, একই বিল্ডিংয়ের, সেটা কতটা ধুলা জমে রয়েছে। ইভাপোরেটরের ভিতরে, ইভাপোরেটর যে কয়েল রয়েছে, কুলিং কয়েল, তার ভিতরে ধুলাবালি জাম হয়ে আটকে গেছে, শ্যাওলা জমে গেছে। তো এটাও আমরা পরিষ্কার করব। আপনারা খেয়াল করুন, এই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে এবং ইউনিভার্সাল সার্কিট রয়েছে। তো এটা পরিষ্কার করার পরে কেমন দেখা যায় আপনারা দেখতে থাকুন, কারণ এর ফেন্সগুলো যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে, কিন্তু ধুলাবালি জমে ফেন্সগুলো আটকে গেছে, ফলে কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা করতে পারে না, কারণ বাতাস ফ্লো হয় না। বাতাস ফ্লো না হওয়ার কারণে মূলত কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা করতে পারে না, ফলে ঠান্ডা করতে অনেক বেশি সময় লাগে। এ কারণে বিদ্যুৎ বিল বেশি আসে। ইনডোরের ভিতরে যদি এতটা ধুলাবালি থাকে তাহলে বিদ্যুৎ বিল অবশ্যই বেশি আসবে। এর কারণ হলো, আপনি যখন রুম টেম্পারেচার সেট করবেন, উদাহরণস্বরূপ আপনারা যখন 26 ডিগ্রি বা 25 ডিগ্রি বা 22 ডিগ্রি রুম টেম্পারেচার সেট করেন, তখন ওই 22 ডিগ্রি রুম টেম্পারেচারে আনতে কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা করতে যতটুকু সময় লাগবে, ধুলাবালি যদি থাকে ফেন্সের ভিতরে, যদি আটকে যায় কুলিং চেম্বারের ভিতরে, তাহলে ওই পরিমাণ ঠান্ডা করতে বেশি সময় লাগবে, কারণ বাতাস ফ্লো হবে কম। বাতাস যত বেশি ফ্লো হবে তত দ্রুত রুম ঠান্ডা হবে। তো ইনডোরের ভিতরে যদি জাম থাকে, বাতাসটা ফ্লো হতে পারে না। কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা করার জন্য যখন বাতাসটা ফ্লো কম হবে, তখন রিমোট থেকে যেটা সিলেক্ট করা হবে ওই টেম্পারেচারে আনতে মূলত বেশি পরিমাণে কম্প্রেসারকে চালাতে হবে বা চলবে। বেশি পরিমাণে কম্প্রেসার চলার কারণে মূলত বিদ্যুৎ বিল বেশি আসবে। দেখেন, আমরা ড্রেন পাইপ দেখাচ্ছি, ড্রেন পাইপ ক্লিয়ার রয়েছে। আমরা যখন পানি স্প্রে করছি, ড্রেন পাইপ থেকে কিছু পানি বাহিরে যাচ্ছে এবং বাদ বাকি যে পানি, সেটা এই প্যারাশুট কাপড়ের যে ব্যাগ রয়েছে, ওয়াটার ব্যাগ, এর ভিতর থেকে বালতির ভিতরে আসছে। তো এইভাবেই মূলত এসি সার্ভিস করতে হয়, পরিষ্কার করতে হয়। সব থেকে ভালো হয় বছরে 2বার মাস্টার সার্ভিস করে নিলে। যারা মূলত এসি সার্ভিস করে থাকে, দক্ষ টেকনিশিয়ান, তাদের দিয়ে মূলত মাস্টার সার্ভিস করে নেওয়া ভালো। এবং কিছুদিন পর পর আপনারা ফ্রন্ট প্যানেল খুলে ফিল্টার পরিষ্কার করবেন। ফিল্টার সবাই পরিষ্কার করতে পারে। ফিল্টারগুলো এভাবে খুলে আপনারা পানি দিয়ে ধুয়ে ব্রাশ ব্যবহার করতে পারেন, সাবান ব্যবহার করতে পারেন ফেনার জন্য। এগুলো পরিষ্কার করে নেবেন এবং আবার সেট করে দেবেন। কোনো প্রকার ফিন্সে আঘাত করবেন না, বা কুলিং চেম্বারের ভিতরে কোনো প্রকার আঘাত করবেন না। কুলিং চেম্বারের ভিতর আঘাত করলে এভাবে দেখেন, এভাবে নষ্ট হয়ে যাবে ফিন্সগুলো, ফলে এখান থেকে বাতাসটা ফ্লো করতে পারবে না, বাতাস বাধাপ্রাপ্ত হবে। ভিতরে যখন ব্লোয়ার ফ্যান চলে, বাতাসটা কুলিং চেম্বারের ভিতর থেকে ঘুরে রুমের ভিতরে প্রবেশ করে। দেখেন, আমরা কতগুলো ফিল্টার জমা করেছি পরিষ্কার করার জন্য। কিছুটা পরিষ্কার করেছি পূর্বে, আর এই ধুলাবালিগুলো সম্পূর্ণ পরিষ্কার করব। এবং এখানে প্যানেলগুলো রয়েছে, কাভারগুলো রয়েছে, দেখা যাচ্ছে। তো আমরা যখন পরিষ্কার করব, কাভারগুলো একসাথে পরিষ্কার করব। এখানে এ কারণে মূলত জমা করে রেখেছি। দেখেন, পানি পড়ছে, ড্রেন পাইপ থেকে পানি পড়ছে এবং বালতির ভিতরে কালো পানি জমা হচ্ছে। ভিতরে ফিল্টার পরিষ্কার করলেও কুলিং চেম্বারের ভিতরে প্রচুর পরিমাণে ধুলা জমে। এই ধুলাটা মূলত জেট পাম্প ব্যবহার করে পানির প্রেসারেই মূলত, হাই প্রেসারেই মূলত পরিষ্কার করতে হয়। ভিতরে মূলত কুলিং চেম্বারের ভিতরে যে ময়লাগুলো থাকে, সেগুলো জেট পাম্প ব্যবহার করে হাই প্রেসার দিয়ে পানি স্প্রে করে পরিষ্কার করতে হয়। ব্রাশ বা অন্য কোনো প্রক্রিয়ায় এটা পরিষ্কার করা যায় না, অথবা পানি ছিটিয়ে দিলেও পরিষ্কার হয় না। পানির হাই প্রেসারের মাধ্যমে মূলত এটা পরিষ্কার করা যায়। তো বছরে অন্তত 2বার আপনারা জেট পাম্প দিয়ে সার্ভিস করিয়ে নেবেন। এবং আউটডোরের যে কন্ডেন্সার কয়েল রয়েছে, সেগুলো পরিষ্কার করতে হয়। তাতেও ধুলাবালি জমে কন্ডেন্সার কয়েল জাম হয়ে যায়। এ কারণে কন্ডেন্সার কয়েল পরিষ্কার করতে হয়। তো এই যে কন্ডেন্সার কয়েল দেখছেন, তার সাইডে কাদা মাটি লেগে আছে। এগুলো মূলত পোকায় বাসা তৈরি করেছে, যেগুলো আমরা ধুয়ে পরিষ্কার করে নেব। এবং নিচে দেখেন, পাখি বাসা তৈরি করেছিল, ফলে এখনও ঘাস লতা পাতা রয়েছে, যেগুলো আমরা পরিষ্কার করে উঠিয়ে দেব। পানি স্প্রে করছি কাদাগুলো নরম করার জন্য।
তো এটা যেহেতু নন ইনভার্টার এসি, এর ভিতরে কোনো পিসিবি সার্কিট নেই, ফলে আমাদের পানি স্প্রে করতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। যদি পিসিবি সার্কিট থাকতো তাহলে মূলত কভার করে নিতে হতো।